खबर बांकुड़ा से है। कुछ दिन पहले छतना थाना क्षेत्र के झांटी पहाड़ी इलाके के एक युवक ने अपने 4 पहिया गाड़ियों और LXE बेचने का विज्ञापन दिया। इस विज्ञापन को देखकर कोलकाता के एक व्यक्ति ने गाड़ी खरीदने में रुचि दिखाई और फोन पर बातचीत के बाद तय तारीख पर अपने प्रतिनिधि को कोलकाता के सिटी बैंक से एक निश्चित राशि की डिमांड ड्राफ्ट देकर गाड़ी लेने के लिए बांकुड़ा भेजा। शनिवार को गाड़ी को कोलकाता ले जाया गया, लेकिन झांटी पहाड़ी यूको बैंक में डिमांड ड्राफ्ट जमा न हो सका। मंगलवार को जब युवक बैंक गया तो पता चला कि दिया गया डिमांड ड्राफ्ट नकली है। जब उसने उस ग्राहक से संपर्क करने की कोशिश की तो पहले कॉल रिसीव हुआ, लेकिन बाद में संपर्क नहीं हो सका। इसके बाद युवक ने पुलिस से मदद मांगी। छतना थाना क्षेत्र की झांटी पहाड़ी चौकी की पुलिस ने जांच शुरू कर कोलकाता से गाड़ी को बरामद किया और आरोपी सलीम शेख को दत्तक पुकुर इलाके से गिरफ्तार कर लिया। पुलिस की त्वरित कार्रवाई से पीड़ित युवक बेहद खुश हैं। उन्होंने कहा कि उन्हें उम्मीद नहीं थी कि पुलिस इतनी जल्दी उनकी गाड़ी बरामद कर लेगी। पुलिस ने आरोपी को आज बांकुड़ा जिला अदालत में पेश किया। मामले में और लोगों के जुड़े होने की संभावना को लेकर पुलिस ने जांच शुरू कर दी है। ঘটনাটা কি হয়েছিল? ঘটনা বলতে আমার যেটা একটা আর্টিকা গাড়ি ছিল, বুঝতে পারছেন, ওই গাড়িটা আমি জাস্ট সেল করার জন্য OLX-এ অ্যাড দিই। সেল করার জন্য OLX-এ অ্যাড দেওয়ার জন্য সেটা আমাকে যেহেতু অনলাইনে অ্যাড দেওয়ার জন্য অনলাইন থেকে আমার সাথে কন্ট্যাক্ট হয় গাড়িটা কেনার জন্য। তো কলকাতায় কোনো একটা পার্সন তো আমার সাথে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্টে ফোন মারফত কন্ট্যাক্ট হয়। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর কথাবার্তা হয় যে একটা রেট ক্লিয়ার করা হয় যে গাড়িটা এত টাকায় আপনারা চুক্তি করেছে। গাড়ি চুক্তি করার পর উনি একটা আমার জন্য ডিমান্ড ড্রাফট তৈরি করেন যে আপনাকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আমি গাড়িটা কিনবো। ঠিক আছে, তো ডিমান্ড ড্রাফট রেডি করার পর উনি শনিবার 4 তারিখে ওনার ম্যানেজার কাম ড্রাইভার আমাকে পাঠায় যে গাড়িটা রিসিভ করার জন্য। তো যথারীতি বাই ট্রেন বা বাসে যে করে হোক এসছে আমাদের ঝাঁটিবাড়ি এসে ওনার সাথে আমরা একটা এগ্রিমেন্ট কপি করা হয়। এগ্রিমেন্ট কপিতে সব কিছু লেখা হয় যে মালিক যে আসেনি তার পক্ষে হয়ে উনি গাড়িটা রিসিভ করছে, বুঝতে পারছেন, এবং সব কিছু পেপার ওয়ার্ক করার পর উনি আমার হাতে ডিমান্ড ড্রাফটটা দেওয়ার পর গাড়িটা উনি নিয়ে চলে যান কলকাতা। তারপর নেক্সট দিন ছিল সানডে দিন ব্যাংকে জমা হয়নি। তো সোমবার দিন আমি ডিমান্ড ড্রাফটটা ব্যাংকে জমা করি। সোমবার দিন কোনো কিছু রিপোর্ট আসেনি। মঙ্গলবার দিন আমাকে সেকেন্ড হাফে জানতে পারি যে ডিমান্ড ড্রাফটটা আমার ফলস। তখন যথারীতি সেই পার্টিকে ফোন করি যে দাদা আপনি এইরকম ব্যাপার, আপনার ডিমান্ড ড্রাফটটা ক্লিয়ার হচ্ছে না, তো আপনি কী করবেন? তো উনি বললো যে আমি আপনার কাছে সেই দিন সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনার কাছে পৌঁছাবো। উনি বলে আমি বর্ধমানে আছি, ওখান থেকে গিয়ে পৌঁছে যাবো। ঠিক আছে, ওই লাস্ট কথা হওয়ার পর ফোনটি সুইচ অফ হয়ে যায়। সুইচ হওয়ার পর আমি বুঝতে পারি যে গাড়িটা আমার ফ্রড হয়ে গেছে, ডিমান্ড ড্রাফটটা যদি জাল। তাহলে সেই হিসাবে আমাদের যেটা আমাদের ঝাঁটিবাড়ি গ্রামের যে আমাদের লোকাল আছে ফাঁড়ি আছে, সেখানে যে অনিমেষ চার বলে স্যার আছে, ওনার কাছে আমি যোগাযোগ করি যে এরকম ব্যাপার। স্যার তখন বললো ঠিক আছে, আপনি একটা ইমিডিয়েট FIR কপি করুন, FIR করে আপনি করুন, তারপরে আমি কেসটা আমি দেখছি। তো FIR করার পর স্যারের হাতে পুরো যাই আয়ো হিসাবে। তো স্যার ইয়েটা ইনভেস্টিগেশন করে পর গাড়িটি কলকাতায় যাই আমি আনার জন্য, এবং অনেক কিছু অনেক কষ্ট করে অনেক ছানবিন করে স্যার গাড়িটি লাস্ট পর্যন্ত উদ্ধার করে। কোন ব্যাংকে ডিমান্ড ড্রাফট? এটা ব্যাংকের ডিমান্ড ড্রাফটটা দিয়েছিল ইকো ব্যাংকে, আমার ইকো ব্যাংকের অ্যাকাউন্ট আছে। ওনার ডিমান্ড ড্রাফটটা ছিল সম্ভবত সিটি ব্যাংকের থেকে আমাকে ইকো ব্যাংকের ডিমান্ড ড্রাফট দিয়েছিল। কিন্তু ডিমান্ড ড্রাফটটা ইকো ব্যাংকে ফেলি, তো ইকো ব্যাংকের ম্যানেজার ইকো ব্যাংকের ঝাঁটিবাড়ি ব্রাঞ্চের। তারপর কত টাকার চেক ছিল? 9,20,000 ডিমান্ড ড্রাফট ছিল। এরপর কি ব্যাংক থেকে বলা হয়? ব্যাংক থেকে ম্যানেজার আমাকে ফোন করেছিল। সোমবারে আমি জমা করি, সোমবার ওনাদের সার্ভার ডাউন ছিল, সোমবার সেই জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেনি। মঙ্গলবার দিন যেদিন জমা করেছি তারপরের দিন মঙ্গলবার দিন আমাকে দুপুরবেলায় সেকেন্ড হাফে আমাকে ফোন করি 3টে নাগাদ এরকম, স্যার আপনি একবার ব্যাংকে আসুন, আপনার ইয়েটা আমাদের ইভি যেটা ওনাদের স্ক্যান করে যাই হোক কী প্রসেস আছে, ইভি প্রোটেকশন না ইভি লাইট কী বললো ল্যাম্পে, ওটা স্ক্যান হচ্ছে না। তখন স্যার জানায় যে মেবি নয় কনফার্ম বলে দিল যে এটা আপনার ফ্রড, জাল ডিমান্ডটা, এটা আমাদের কাছে ক্লিয়ার হবে না। আশা করেছিল কি গাড়িটা রিকভারি হবে না, কিন্তু আমি আশা করিনি। কিন্তু মেন ব্যাপার যে আমার সৌভাগ্য যে এরকম অনিমেষ স্যারের মতন স্যারকে আমরা পেয়েছি। উনার যেটা তৎপরতা, উনি যেটা দিয়েছেন 100%, সেটার জন্য আমি গাড়িটা আজ খুঁজে পেয়েছি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রক্ষিত, নন্দলা রক্ষিত, এখানে ঝাঁটিবাড়ি। আচ্ছা, কি গাড়িটা কি ছিল, মডেলটা কি ছিল? আর্টিকা ZDI প্লাস 2019 ডিজেল मॉडल। नदिया जिले के नरसिंहपुर फेरी घाट पर स्थित भागीरथी नदी के किनारे 52 फुट लंबी पोष काली प्रतिमा की पूजा की तैयारी जोरों पर है। ये पूजा पिछले 46 वर्षों से हम सब क्लब और ग्रामीणों के सहयोग से की जा रही है और इस वर्ष
यह 47वें वर्ष में प्रवेश करेगी। इस विशाल मूर्ति के निर्माण में 20 दिन लगे हैं और इसमें 204 बांस, 135 गांठ पुआल, 1 क्विंटल रस्सी, 2 ट्रैक्टर मिट्टी और 22 किलो लोहे की कील का इस्तेमाल किया गया। ये पूजा 29 पोष से शुरू होगी और इसे लेकर 10 दिनों का ग्रामीण मेला, जिसे इंदिरा गांधी ग्रामीण मेला के नाम से जाना जाता है, ये भी आयोजित होगा। इस पूजा को देखने के लिए नदिया, बर्दवान, हुगली और बांग्लादेश से भी लोग आते हैं। নাম আপনার? আমার নাম নিমাই রুদ্র। আচ্ছা, আপনার এখানে কি পুজো হয়? আমাদের এখানে পোষকালী মাতা পুজো হয়। হ্যাঁ, আচ্ছা, এর উচ্চতা কত? এর উঁচুটা আনুমানিক 52 হাত, ওটাকে কত ফুট বলবো। আচ্ছা, এই 52 হাত, এই যে এত বড় প্রতিমা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্দিরা গান্ধীর গ্রামীণ মেলা, তো এটা মেলার মেলবন্ধন। বিভিন্ন জায়গাকার মানুষ এখানে আসে, একটা 10 দিনের মেলা হয়, একটা আমাদের একটা আনন্দ ফুর্তিতে কাটে। আমরা সারা বছর আশা করে থাকি যে এই মেলাটা কবে আসবে আর কি। কাদের উদ্যোগে পুজোটা করা হয় মূলত? মূলত গ্রামবাসী দর্শনার্থীদের উদ্দেশ্যে এটা করা হয় মেলাটা। এই পুজোর সূচনা হয়েছিল কীভাবে? এই পুজোর সূচনাটা হয়েছিল, সে তো আমি তখন খুব ছোট আর কি। সে ছোটোর সময় দেখেছিলাম যে এখানে একটা মায়ের পুজো পোষকালী হয়েছিল, সেই থেকেই চলছে আর সেটাই বড় হয়ে গেছে। এবং প্রচুর লোকের সমাগম হয় এখানে, বাউল মেলা হয়, যাত্রা হয়, বিচিত্র অনুষ্ঠান হয় এবং খুব মানুষের খুব সমাগম হয় এখানে। আমার নাম নিমাই রুদ্র, বাবলাবন, নৃসিংহপুর, নদিয়া। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম নৃসিংহপুর, কানলাঘাট, নৃসিংহপুর। নাম কি আপনার? আমার নাম বিশ্বজিৎ সরকার, আমি ক্লাব সম্পাদক। এই পুজোটার কি নাম? আমাদের এই পুজোটার নাম হচ্ছে, আমাদের ক্লাবের নাম হচ্ছে আমরা সকলে ক্লাব। প্রথমেই এটা বলা দরকার, কেননা আমাদের ক্লাবটা হচ্ছে আমরা সকলে ক্লাব। আমাদের পুজোটা হয় মায়ের 52 হাত পোষকালী নামে। কেন 52 হাত কেন বলা হয়? আমাদের যখন এই পুজোটার সূচনা হয় তখন ওটা 21 হাত হয় প্রথমে। তারপরে আমাদের ক্লাবের যারা সিনিয়ররা ছিলেন, আমাদের কাকু, জেঠু, আরও যারা ছিলেন, বাবাও ছিলেন, তো আরও যারা সিনিয়র জুনিয়র সদস্য ছিলেন, সবাই মিলে এটা 52 হাত করার একটা পরিকল্পনা নেয়। তারপরেই এটা 52 হাত কালী নামে পূজিত হয়। কত বছর ধরে এই 52 হাত পুজো হয়ে আসছে? আজকে 47 বছর পদার্পণ করছে এটা। এই পুজো দেখতে কোন কোন মানুষ আসে? আমাদের এই পুজোটা এটা বলাটা বলতে টোটাল পশ্চিমবাংলার লোকই এখানে আসে। শান্তিপুর, আমাদের বর্ধমান পাশে, আমাদের নদিয়া, বর্ধমান, আরও বাইরে যেসব জেলাগুলো আছে ওখান থেকে তো আসেই। তাছাড়াও বাইরে বাংলাদেশ থেকেও এখানে মানত করা থাকে মার কাছে। মা খুব জাগ্রত, এখানে মানত করা থাকে, বাংলাদেশ থেকেও লোক আসে। এত বড় প্রতিমা কীভাবে সম্ভব তৈরি করা? আসলে আমাদের এই প্রতিমাটা করতে সম্ভব বলতে পালমশাইরাই তো করে। এবার পালমশাইরা যথেষ্ট শ্রম দেয়। 2 মাস থেকে প্রতিমাটা চালু হয়, তৈরি করা চালু হয়, তো এখনও শেষ হয়নি। 2 মাস প্রায় লাগে শেষ করতে। কী নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ সরকার, আমি ক্লাব সম্পাদক। এবার কততম বর্ষ এটা? এটা 47তম বর্ষ। नदिया जिला बॉडी बिल्डिंग प्रतियोगिता का आयोजन यहां पर किया गया है। शिवमुराली कल्चर एसोसिएशन के शारीरिक शिक्षा विभाग और क्रिएटिव 2.0 फिटनेस गैलेक्सी द्वारा शुरू किया गया। आपको बता दें 8 समूहों में 150 प्रतिभागियों ने हिस्सा लिया। प्रतियोगिता 5 भार वर्गों में आयोजित हुई। 55 किलोग्राम, 60 किलोग्राम, 65 किलोग्राम, 70 किलोग्राम और 70 किलोग्राम से ऊपर। इस आयोजन की खास बात ये रही कि शारीरिक रूप से अक्षम प्रतिभागियों ने भी हिस्सा लिया। उत्तर 24 परगना से आए रनी करमकार और गोयेशपुर के चयन राय जैसे प्रतिभागी जो शारीरिक रूप से अक्षम हैं, अपनी अदम्य इच्छा शक्ति से सबको प्रेरित किया। चयन की मां पंपा रॉय ने उसे तैयार किया और बताया कि उसकी मानसिक शक्ति की ही उसकी सबसे बड़ी ताकत है। प्रतियोगिता का शुभारंभ स्वामी विवेकानंद को याद करते हुए किया। जिला परिषद सदस्य सुष्मिता सिंह विश्वास और अन्य गणमान्य व्यक्तियों को सम्मानित किया। आयोजन में बड़ी संख्या में दर्शकों की उपस्थिति ने इसे खास बना दिया। आयोजकों ने इसे अब तक का सबसे सफल कार्यक्रम बताया। কত বছর ধরে প্র্যাকটিস করো? 6 months. 6 মান্থ। 4 months. Second position. আজ তো তোমাদের অল বেঙ্গল হচ্ছে তো। তুমি কি হবে? দেখি, দেখা যাক কি হয়। কি নাম তোমার? চয়ন রায়।
নদিয়া জেলা বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, পাশাপাশি আমাদের অল বেঙ্গল ফিজিক্যাল চ্যালেঞ্জ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ, যেটাকে দেবাঙ্গ এখন বলা হয়। এই দুটো কম্পিটিশন একসাথে হচ্ছে। কতজন আজকে আশা করছেন? জেলার কোন জায়গা থেকে এসছে? জেলার এমন কোনো জায়গা বাকি নেই, সুদূর মহিষবাতান, করিমপুর, বেথুয়াডারি, পলাশী, দত্তফুলিয়া, শান্তিপুর, নবদ্বীপ, রানাঘাট, বাতকুল্লা, বীরনগর, পালপাড়া, চাকদা, শিমুরালী, মদনপুর, গয়েশপুর, মানে এমন কোনো জায়গা নেই যেখান থেকে বডি বিল্ডাররা আসেনি। আমার দেখা সম্ভব হয়নি, সম্ভবত 200 ক্রস করতে পারে বডি বিল্ডার। আর হ্যান্ডিক্যাপ্টে খুব কম আসছে, ওরা 4 জন না 5 জন আসছে, ওরা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গা থেকে এসছে। এই অনুষ্ঠানটা মানে কেমন মানে আপনি অনুষ্ঠানটা আমাদের সবসময় নদিয়া ফিজিক্যাল ফিটনেসের অনুষ্ঠানটা সবসময় জাঁকজমকপূর্ণ হয় এবং প্রচুর ছেলেরা আসে, কারণ এখানকে আমাদের জাজমেন্ট বা বাকি সব কিছু খুব ফ্রেশ করা হয়। যেমন আমাদের বিচারকরা বিভিন্ন জায়গার থেকে, কেউ নদিয়ার না, জলপাইগুড়ি, বাঁকুড়া, আপনার দুর্গাপুর, কলকাতা, 24 পরগনা, বিভিন্ন জায়গার থেকে আসছে, যারা সম্পূর্ণ পারে, কেউ ন্যাশনাল জাজ, কেউ ইন্টারন্যাশনাল জাজ সেভাবে আছে। এবং বিশেষ করে আমি তো ইন্টারন্যাশনাল জাজ হওয়া সত্ত্বেও আমি জাজের বাড়িতে খুব একটা দেখবো না, কারণ হচ্ছে প্রায় সব ছেলেই আমার ছেলে, প্রায় প্রত্যেককেই আমি চিনি। সেই জন্য আমাদের সেই দিকে, তাছাড়া এখানে যে অর্গানাইজার আমাদের রাজীব, ওর যে ক্রিয়েটিভ জিম, গ্যালাক্সি জিম এবং এই ওক্কো কালচার অ্যাসোসিয়েশন, এরা সর্বতভাবে এই প্রোগ্রামটাকে যাতে সুন্দর হয় সেই দিকে চেষ্টা করছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অরূপ শিকদার, আমি IBFF এর অর্গানাইজিং সেক্রেটারি, ইন্টারন্যাশনাল জাজ, এবং NPF এর जनरल सेक्रेटरी, वेस्ट बंगाल स्टेटर আমি वर्किंग प्रेसिडेंट। थैंक यू। अलीपुरद्वार जिले के डुआर्स क्षेत्र के मथुरा चाय बागान में चीतों का आतंक पिछले 15 दिनों से बना हुआ है, जिससे चाय श्रमिक काम पर जाने से कतरा रहे हैं। स्थानीय लोगों का दावा है कि इस इलाके के चाय बागानों में कई चीतों ने आश्रय लिया है। वन विभाग की ओर से लगातार प्रयास किए जा रहे हैं, जिसमें चाय बागान में पिंजरे लगाकर चीतों को पकड़ा जा रहा है। पिछले महीने इसी मथुरा चाय बागान से 3 चीतों को पकड़कर प्राथमिक इलाज के बाद जालदापाड़ा जंगल में छोड़ दिया गया। हालांकि श्रमिकों के बीच डर भी कायम है। वन विभाग ने चीतों को पकड़ने के लिए फिर से 7 नंबर सेक्शन में पिंजरा लगाया है। কি অসুবিধা? আমাদের অসুবিধা হলো যে আমরা প্রতিদিন সোমবার থেকে শনিবার অবধি আমরা পাঁচকলগুড়ি প্রমোদনী উচ্চ বিদ্যালয়ে আমরা পড়াশোনা করতে যাই, এবং আমাদের যে চা বাগান আছে, আমাদের বাড়িটা চারদিক দিয়েই চা বাগান দিয়ে ঘেরা আছে, এবং আমরা যখন যাই স্কুলে তখন আমাদের চা বাগান পার হয়ে যেতে হয়। এখন অবধি শুধু 3টা ধরা হয়েছে, আরও মানুষ বলছে যে 3টা দেখছে। তো আমাদের আতঙ্কিত হয়ে মানে ভয়ে ভয়ে যাইতে হয় যে স্কুলে যাব, বাগানে যদি বের হয়ে যায় তাহলে আমরা কি করব, এটার আমাদের আতঙ্ক থাকে, মানে ভয় থাকে। তোমার নাম? আমার নাম আয়ুষ তির্কি। আপনার গ্রাম পঞ্চায়েতের মথুরা চা বাগানে 3টে লেপার ধরা পড়লো, চিতাবাঘ, এরপরেও মানুষের আতঙ্ক কাটছে না, কি বলবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ঘটনা হচ্ছে কি, এটা অনেক বাঘ চা বাগানে রয়েছে এখনো পর্যন্ত। 3টা ধরে পড়েছে, খাঁচাবন্দি হয়েছে, এবং বাকিগুলো মানে চেষ্টা চালাচ্ছে। বন দপ্তরকে জানানো হচ্ছে বারবার, যাতে খতিয়ে দেখা হচ্ছে, এবং সবাইকে অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে যে যাতে কেউ যদি দেখতে পায় সঙ্গে সঙ্গে বন দপ্তর বা আমাদের লোকাল প্রশাসন আমাদেরকে যাতে জানায়। মানে বন দপ্তরকে জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ, জানিয়েছি। আপনার নাম আর কি দায়িত্বে আছেন? আমি मथुरा जीपीर उपप्रधान देवेंद्र राभा। आप लोगों का काम करने में क्या तकलीफ हो रहा है? तकलीफ तो यह हो रहा है, थी बाघ है इसमें थी बागान में। हाँ। 2-3 ठो बाघ है, और पकड़ भी लिया थी छिगरी, बछरू, सबके गरू गाय सबके पकड़ लिया और खा भी दिया। अभी भी है क्या? और अभी भी है, नहीं जाया है, नहीं गया है, इसलिए खचा पाता है क्या? हाँ, इसीलिए वही जो जगह में रुकता है। अभी क्या चा बागान में काम हो रहा है? अभी वो बगान लोग कर हो रहा है, हम तो थी बिघा है, अभी बंद है काम हमारा। कितना डर लगता है आप लोगों का? बहुत डर लगता है, वो आ जाने से तो भागती है हम, और वो तो एकदम मार देती है, तो मारने के लिए डर लगती है, इसीलिए। कितना मतलब कितना बाघ यहाँ से पहले से पकड़ा गया था? तो 5-6 महीना हुआ।
कितना था, कितना बाघ था यहाँ पे? बाघ तो अभी धरा पकड़ा हुआ, आधे चला गया। कुछ दिन बाद में क्या दिखा जाता है क्या? हाँ हाँ देखा जाता है। इसमें पार होती है, फिर और इसमें पार होती है, फिर उधर जंगल तरफ चला जाती है। कौन सा जंगल से आता है ये बाघ? वही थी चिलापता फरास। आपका नाम? सुको टप्पो। पश्चिम बंगाल के नदिया जिले के कृष्णगंज के स्वर्णखाली गांव में रहने वाली बीड़ी मजदूर रंजीत विश्वास और उनकी पत्नी सुचित्रा विश्वास को बंगला आवास योजना के तहत घर बनाने के लिए 60,000 रुपए मिले। पैसे खर्च कर उन्होंने निर्माण शुरू किया, लेकिन बीडीओ कार्यालय ने आरोप लगाया कि उन्हें गलत जानकारियां देकर सहायता दी। बताया कि नोटिस देकर पैसे लौटाने का आदेश दिया गया। पैसे न लौटाने पर डर से यह गरीब परिवार पुलिस कार्यवाही से बचने के लिए जंगल में छिपकर रह रहा है। परिवार का दावा है कि वे राजनीतिक भेदभाव का शिकार हो रहे हैं। स्थानीय लोगों का कहना है कि ये परिवार अत्यंत गरीब है और उसके साथ अन्याय हो रहा है। আমি তো বিড়ি বেঁধে খাই, তাই এবার সরকার টাকা দিয়েছে, এইবার সেই টাকা তুলে আমি ঘর শুরু করেছি। আমার টেনের ঘর একটা ছিল, সেটা বিক্রি করে দিয়েছি 4,000 টাকায়। তাই এবার শুরু করে দেওয়ার পরে বিদ্যুৎ থেকে এসে আমার ঘরটা বন্ধ করে দিয়ে গেছে। কি কারণে বন্ধ করলো? কি কারণ, আমার একটা ছেলে, সে একটা ঘর করেছে, সেখানে সে ছেলেটা থাকে, ছেলে এবার ওই ঘর দেখায় আবার এটা বন্ধ করে দিয়ে গেল। আপনার কি ছেলে কি আপনার আলাদা আলাদা? ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, ছেলের সাথে কোনো যোগাযোগ আমার নেই। এই আমরা বিড়ি বেঁধে খাই, দুজনই স্বামী স্ত্রী দুজনেই বিড়ি বেঁধে খাই। এই ঘরটা কারার কারণটা কি? কারণটা এ পার্টিগত ব্যাপারে আমি বিজেপি করে বলে ঘরটা কেটে দিয়েছে। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার ঘরটা যাতে আমি ঘরে বসত করতে পারি, সেই ঘরটা আমাকে দেয়া হোক। আপনার নাম? আমার নাম রঞ্জিত বিশ্বাস, বাড়ি স্বর্ণখালী। কেটে দেওয়ার কারণটা কি? কেটে দেওয়ার কারণ আমার অ্যাকাউন্টে ঘর ঢুকেছে, সে টাকা পেয়ে আমি মালামাল কিনেছি, আমার ঘরটা ভেঙে বিক্রি করে দিয়েছি। আপনার কিসের ঘর ছিল? টিনের ঘর ছিল। সেই ঘরটা কত টাকা বিক্রি করেছেন? 4,000 টাকা বিক্রি করেছি। ঘরটা কত টাকা বিক্রি করেছে? 4,000 টাকায় বিক্রি করে। কি হলো তারপরে এই ভিডিও থেকে লোক এসে বললো তোমার ঘর আছে, ঘর হবে না। ও না, প্রথম বলেছে সার্ভে ভুল আছে, অন্য লোকের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তোমার অ্যাকাউন্টে। তা আমি বললাম যে তাই কি করে হয়, আমার সেই ইসের থেকে আজ 9 বছর 10 বছর ধরে আমার সার্ভে হচ্ছে, 5-6 বার সার্ভে হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে কি করে টাকা ঢুকবে? তা বলে না, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, টাকা ফেরত দিতে হবে। তারপরে এসে আমাকে নোটিশ দিয়েছে, অনেক হুমকি আমকা দিয়েছে। হুমকি কে দিয়েছে? হুমকি দিয়েছে ভিডিও থেকে কাজল বাবু এসে। না, বলছি আপনার কি অরিজিনাল পাকা বাড়ি আছে? না, আমার পাকা বাড়ি নেই, ছেলের আছে। সেই জন্য কি বাদ দিচ্ছে? হ্যাঁ, সেই জন্য বাদ দিচ্ছে। কি করেন এমনি? আমরা বিড়ি বাঁধি। হ্যাঁ, বিড়ি বেঁধে খাই। তাহলে আপনাদের এখন মাথা গুঁজার ঠাঁই নেই? না, আমার কোনো মাথা গুঁজার ঠাঁই নেই। আমার যদি এখনই ঘরের থেকে আমার ছেলে এসে বের করে দেয়, আমার উঠোনে বেড়ে। যে তাঁতি তাঁত বুনে খাচ্ছিল ভালো, কিন্তু কাল হলো এড়ে গরু কিনে। ঠিক তেমনই পরিস্থিতি আপনাদের কাছ থেকে, আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পারলাম স্বর্ণখালীর নিবাসী রঞ্জিত বিশ্বাস, বাবার নাম কালীপদ বিশ্বাস, স্বর্ণখালী চক শ্যামনগর তার বাড়ি, বাংলা আবাস যোজনার ঘর পেয়েছিল এবং তাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর মাধ্যমে 60,000 টাকার চেকও প্রদান করা হয়। এই গরিব ব্যক্তিটা বিড়ি বেঁধে খায়, বিড়ি বাঁধা শ্রমিক। সে তার যে টিনের ঘর ছিল, সেই টিনের ঘরটাও আমি আশেপাশের লোকজন এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম, সেই টিনের ঘরটাও সে 4,000 টাকায় বিক্রি করে দিয়ে এখন সিমেন্ট, বালি, ইট, পাথর এই সমস্ত কিনে সে গৃহ নির্মাণের প্রচেষ্টা করছে। এইরকম অবস্থায় আজকে মানে 31/12/2024 তারিখে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব তাকে চিঠি করেছে যে আপনি সত্য গোপন করেছেন এবং আপনার বিরাট বড় বাড়ি থাকা সত্ত্বেও আপনি সত্যকে চেপে দিয়ে এই বাংলা আবাস যোজনার বাড়ির হকদার হয়েছেন।
এই জায়গাতেই আমার প্রশ্ন। তার কারণ এই জায়গাতেই প্রশ্ন, বিডিও নিজে ইনকোয়ারি করেছেন, পঞ্চায়েত দপ্তর তারা ইনকোয়ারি করেছে এবং স্থানীয় প্রশাসন তারাও গিয়ে ইনকোয়ারি করেছে। সবার ইনকোয়ারি করার পরে সেই ব্যক্তিটা ঘর পেয়েছে। তাহলে এই ব্যক্তিটা কি শুধুমাত্র বিজেপি করে, গরিব, বিড়ি বেঁধে খাওয়া শ্রমিক, তার টিনের ঘর সেটাও ভেঙে দিয়ে আজকে সে গাছতলাতে রয়েছে, শুধুমাত্র এটা জেনে অন্যদের প্ররোচনায় প্রতিহিংসাবশত এই কাজটা করা? এটা বাংলার মানুষের তরফ থেকে স্থানীয় বিডিও এবং প্রশাসকদের কাছে আমার প্রশ্ন। হচ্ছে কি, এই ভদ্রলোক আর এই ভদ্রলোকের বউ, ইনার দুজনের স্বামী স্ত্রী বিড়ি বেঁধে খায়। বিড়ি বেঁধে খায়। এবারটা ইনার 5-7 বার ইনকোয়ারি হয়েছে। ইনকোয়ারির পরে ওনার ঘরের লিস্টে নাম চলে এসছে, অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে, 60,000 টাকা ঢুকেছে। ঢোকার পরে এবারে ভদ্রলোক দেখলো যে আমার এই টিনের ঘরে এইটুক জায়গা আমি কোথায় রাখবো। রাখার পরে এবারে এই ঘরটা বিক্রি করে দিয়েছে, যে এইটুক জায়গার মধ্যে আমি কোথায় ঘরটা রাখবো। এই ঘরটা বিক্রি করে দিয়ে উনি 4,000 টাকা পেয়েছে। এদিকে তাহলে ওই 1,20,000 দিয়ে উনি ভেবেছে যে আমি একটু ভালো করে ঘরটা করব। তার জন্য ইনার এই যে ভিডিওর থেকে অবজেকশন এসছে যে আপনার ঘর আছে, পাকা ঘর, এই ঘরে আপনার টাকা আপনি পাবেন না, টাকাটা ফেরত দিতে হবে। বারবার আসছে ভিডিও। এবারে ও লোক কোথায় থাকবে? তাহলে ওনার তো মাথায় কোনো ছাদ নেই। এবারে ওটা ছেলের ঘর, ছেলে এবারে 2 দিন পরে নাতিদের নামিয়ে দিতে পারে, তাহলে থাকবে এটা কোথায় উনি? তাহলে বারবার যে ওনাকে যে চাপ দিচ্ছে আপনার আজকে টাকা ফেরত দিতে হবে, টাকাটা উনি কোথা থেকে দেবে? গরিব মানুষ, উনি তো বালি সিমেন্ট কিনে টাকাটা শেষ করে ফেলেছে। হ্যাঁ, আমরা চাই এই লোকটা ঘরটা পাবে। আর যারা ইনি ধরেন আজ 50 বছরের বসতি, ইনি ঘরটা পাচ্ছেন, আর যে 2 দিন আসছে সে ঘরটা পেয়ে যাচ্ছে, তার মানেটা কি? হ্যাঁ, ঘরটা কাটার কারণটা কি? কাটার কারণ আছে, উনি এখন বোঝা যাচ্ছে যে উনি বিজেপি পার্টি করে, সেই কারণে ওনার ঘরটা কেটে দিচ্ছে। যদি উনি একা বিজেপি করে, এখানে তো পার্টির কোনো নির্দেশ নেই যে কে বিজেপি করলো, কে সিপিএম করলো, কে টিএমসি করলো, দেখার নেই। যে উপযুক্ত পার ঘর সেই ঘরটা পাবে, আর যে পার উপযুক্ত না সে ঘর এখন পাবে না। তাহলে উনি পার উপযুক্ত, ওনার ঘরটা হচ্ছে না, তাহলে আর যে পার উপযুক্ত না তার ঘরটা হচ্ছে, তাহলে সেটা কাটতে হবে। আর ওনার যদি টাকা ফেরত দিতে হয়, তাহলে যতগুলো পার যে উপযুক্ত না ঘর, সবাইকে টাকা ফেরত দিতে হবে। না, উনি পারবে না টাকা ফেরত দিতে। উনি টাকা ফেরত দিতে পারবে না। কোথায় দেবে উনি? উনি মাল মাঠে সবকিছু কিনে নিয়েছে, এখন উনি কোথা থেকে দেবে টাকাটা? হ্যাঁ, আপনারা কি চাচ্ছেন? আমরা চাই যে এই মহিলাটা ঘরটা পাক, এইটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত সরকার। আমি ওই স্থানীয় বাসিন্দা। हुगली जिले के पांडुआ विधानसभा के खननियन रेलपार इलाके में एक हृदय विदारक घटना सामने आई है। माध्यमिक परीक्षा की तैयारी कर रही एक छात्रा और उसका परिवार अब बेघर हो चुका है। रेलवे प्रशासन द्वारा उनके छोटे से घर को तोड़ दिया गया, जिससे परिवार को सड़क पर जीवन यापन करने के लिए मजबूर होना पड़ा है। छात्रा ने बताया कि वह बचपन से ही रेलपार इलाके में रह रही थी। उसका सपना था कि वह यहीं से अपनी माध्यमिक परीक्षा देगी, लेकिन अचानक रेलवे प्रशासन ने आकर उनके एकमात्र घर को तोड़ दिया। अब परिवार सड़क पर रह रहा है और पढ़ाई करने की कोई जगह नहीं है। इससे छात्रा की परीक्षा देना अनिश्चित हो गया है। रेलवे प्रशासन ने कहा कि उन्होंने अवैध कब्जे वाले स्थानों को खाली कराने के लिए कई बार नोटिस जारी किया था और उसके बाद भी कार्रवाई की गई है। उनके अनुसार लंबे समय से अवैध रूप से कब्जा किए गए स्थानों को खाली कराने के लिए ये कदम उठाना पड़ा। स्थानीय लोगों का कहना है कि रेलवे द्वारा नोटिस दिया गया था, लेकिन उसमें किसी तारीख को उल्लेख नहीं था। इस वजह से वे कोई वैकल्पिक व्यवस्था नहीं कर सके। अचानक रेलवे की बुलडोजर टीम ने करीब 100 घरों को तोड़ दिया, जिससे कई परिवार बेघर हो गए। इस घटना का सबसे बड़ा असर छात्रों पर पड़ा है। उनकी पढ़ाई का माहौल खत्म हो गया और जीवन की सबसे महत्वपूर्ण परीक्षा के पहले उनके भविष्य पर अनिश्चितता के बादल छा गए। परिवार भी स्थायी समाधान के लिए सरकार से गुहार लगा रहे हैं। ये सवाल उठता है कि ऐसी मानवीय परिस्थितियों से निपटने के लिए क्या कदम उठाए जा सकते हैं? क्या सरकार और रेलवे के बीच समन्वय से इन परिवारों के लिए कोई स्थायी समाधान निकाला जा सकता है? इस मुद्दे पर संबंधित अधिकारियों से संवेदनशीलता और स्थानीय निवासियों से समर्थन की अपेक्षा की जा रही है। করবেন এখন ঘর তো ভেঙে আমরা ভেবেছিলাম যে এইখানে যদি থাকি, এইখানে মাধ্যমিক পরীক্ষাটা দিক, মেয়ে যদি কিছু করতে পারে, ওই আশা নিয়ে আছি এখানে। তো এখন তো ঘর ভেঙে দিয়েছে, পড়াশোনা পড়াশোনা করতে পারছে না,
আমাদের লাইট ফাইট সবই তো বন্ধ। কোথায় রাস্তার আলোতে কী করে পড়বে মেয়ে? মেয়ে পড়াশোনার জন্য কাঁদছে খালি। এখন তো কিছু ব্যবস্থা পুরো অসহায় হয়ে পড়েছেন। পুরো অসহায়। থাকছেন কোথায় আপনারা? আমরা রাস্তায় আছি। এই মেয়েকে নিয়ে রাস্তায়? রাস্তায় আমাদের বাথরুমটা পর্যন্ত রাখতে বলেছিল, বাথরুমটা রাখিনি, বাথরুমটা ফেলে দিয়েছে। আপনাদেরকে কি সময় দেওয়া হয়েছিল? না, সময় বলতে 8 তারিখে বলে গেছে, 9 তারিখ 10 তারিখের মধ্যে 11 তারিখে এসে সব উড়িয়ে দিল শনিবার দিন। তো আপনারা কি চেয়েছিলেন যে একটু সময় দেওয়া? বললাম হ্যাঁ সময় দিতে, আমরা কোথাও একটা ব্যবস্থা করি, ভাড়া ফাড়া দেখি। আমাদের তো এখন ক্ষমতা নেই যে আমরা জায়গা কিনে নেবো, এখানে যা জায়গার দাম। এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের সরকার থেকে কি সাহায্য করবে। কি নাম আপনার? আমার নাম বৈশাখ বাবুল দাস। না আসবে। কি হয়েছে? মানে আমি ব্যান্ডেল IW অফিসে গিয়েছিলাম, ছোট বড় যা অফিসার ছিল তাদেরকে আমি অনুরোধ করলাম যে আমার ঘরটা যাতে না ভাঙা হয়, আমার সরকার থেকে ঘর দেবে, জায়গা দেবে, সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা কিছু টাইম দিন আমাকে। টাইম দিল না? না, টাইম দিল না। কি বললো এরা? এরা বললো আমাদের দিল্লি থেকে অর্ডার আছে। আপনার কি সরকারি ঘর পেয়েছেন আপনি? না, পাইনি, আমার এখনো মানে ব্যবস্থা হয়নি। লিস্টে নাম উঠেছে? হ্যাঁ। কি বলছে পঞ্চায়েত থেকে? কিছু বলছে না যে না, এখন পঞ্চায়েতের সাথে যোগাযোগ করিনি। কি নাম আপনার? আমার নাম পটল দাস। এখন কোথায় থাকবেন, কি করে? ও রাস্তায় থাকবো, আমাদের কোনো ঠিকানা নেই। বাবু তোমার? শর্মিলা বাউবিলাস। মানে কি কোন ক্লাসে পড়ো? এই তো এবারে মাধ্যমিক দেব 10-এ। কোন স্কুলে পড়ো? সারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠ। এখানে কতদিন থেকে বসবাস করছো? জন্ম থেকে এখানে বাস করি। এখানেই পড়াশোনা? হ্যাঁ, এখানেই পড়াশোনা আছে। এইবারে কি তুমি মাধ্যমিক দিতে? হ্যাঁ, এবারেই দিতাম। এখন কি করবে? কি করব, এখানে তো জন্ম থেকে বাস করি, ভেবেছিলাম এইখানেই মাধ্যমিক দেবো, কিন্তু কি করব। এখন তো ঘর বাড়ি ভেঙে দিয়েছে, আছো কোথায়? রাস্তায়। পড়াশোনা কিভাবে করছো? পড়াশোনা কি করে করব, এখানে তো এমনি করে দিয়েছে। তাহলে তো মাধ্যমিকটা এবারে ঠিকঠাক দিতে পারবে না। না। কি চাইছো এখন? কি চাইছো তোমরা? এখন কি চাইবো, সরকারের কাছে একটাই আবেদন যে এখন কিছু বিকল্প করুক, যাতে মাধ্যমিকটা ভালো করে দিতে পাই। गंगा सागर तीर्थयात्रियों के स्वागत के लिए काली पहाड़ी में आसनसोल नगर निगम ने विशेष इंतजाम किए हैं। बोरो चेयरमैन डॉक्टर देवाशीष सरकार और उनके पार्षदों ने तीर्थयात्रियों के लिए बेहतर अनुभव देने का हर संभव प्रयास किया। गंगा सागर मेले में स्नान करने पहुंचे बनारस की श्रद्धालुओं ने मुख्यमंत्री ममता बनर्जी की व्यवस्थाओं की जमकर सराहना की। श्रद्धालुओं का कहना है कि बंगाल सरकार ने तीर्थयात्रियों के लिए जो सुविधाएं दी हैं वह पूरे देश के लिए एक मिसाल है। बनारस राजस्थान के मथुरा जिले से आई श्रद्धालु ने कहा, जैसे ही हमने बंगाल की सीमा में प्रवेश किया हमें भव्य स्वागत मिला, फूल मालाओं से अभिनंदन हुआ। जब मेरी तबीयत खराब हुई तो तुरंत दवा और आराम की व्यवस्था की गई। ये सब देखकर हमें घर जैसा अनुभव हो रहा है। शौचालय, चेकिंग रूम, चाय पानी और स्वास्थ्य सुविधाएं बेहतरीन है। यह प्रबंधन किसी कुंभ मेले से कम नहीं। ममता बनर्जी की सरकार ने जो इंतजाम किए हैं वह सराहनीय है। यहाँ पर सुविधा देख के कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। क्या कहिएगा यहाँ का सरकार को, ममता बनर्जी को? बहुत धन्यवाद करेंगे कि हम लोग का बहुत स्वागत की ही, बहुत मान सम्मान दी ही, बहुत स्वागत की, बहुत मान सम्मान दी। हम लोग को बहुत धन्यवाद, कोटि कोटि प्रणाम। और आपका यहाँ का जो डॉक्टर बाबू है यहाँ का बहुत अच्छे से सबको देखभाल किया और सबको दवा दी, नाश्ता पानी सब कुछ हुआ। कहाँ से आ रहे हैं? मैं लोग चंदौली जिला से आ रहे हैं। क्या नाम हुआ आपका? सरोज देवी। किया जा रहा आज ऐसा है कि माननीय दीदी ममता दीदी के तरफ से, पश्चिम बंगाल के जो मुख्यमंत्री, माननीय मुख्यमंत्री के तरफ से जो गंगा सागर मेला सेवा कैंप लगाया गया है, उसी क्रम में काली पहाड़ी SBSC जो बस स्टैंड है वहाँ पे हम लोगों ने 6 नंबर बोरो के तरफ से माननीय महापौर, माननीय विधान उपाध्याय के निर्देश में हम लोग ये नेतृत्व में ये कैंप लगाया है। मैं डॉक्टर देवाशीष सरकार, बोरो चेयरमैन, ये कैंप लगाया है। हर दिन ही यहाँ पे काफ़ी बसें आ रही हैं। हम लोग सेवा में मूल रूप से किसी का भी सेहत अगर खराब है उसका दवा का इंतजाम, अगर ज़्यादा खराब है तो उसको भर्ती का इंतजाम, हालांकि हम लोग के यहाँ भी रेस्ट की व्यवस्था है, बेड है। दूसरा खाने पीने का व्यवस्था, चाय का व्यवस्था, सारा कुछ है हमारे पास। और हर एक बस में हम लोग पानी पर यहाँ पर देखा गया यूपी से, हरियाणा से, राजस्थान से, बाहर से देशों से, महाराष्ट्र, गुजरात से भी बसें। तो क्या उन लोग को क्या मतलब ऐसा मिल के क्या कितनी खुश हो रहे हैं? वो लोग बहुत खुश हैं, वो लोग बहुत खुश हैं, प्रसन्न हैं कि इस तरह का स्वागत, भव्य स्वागत उन लोगों को किया जा रहा है फूलों की बारिश के साथ। हालांकि ये लोग तो श्रद्धालु हैं तो इन लोगों को तो करना चाहिए ऐसा, ये लोग पुण्य के काम में जा रहे हैं।